দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের কবিতা সিংহের লেখা এই তার পরিচয়, এই যে কবিতাটি রয়েছে, যেটি নবম শ্রেণীর অন্তর্গত, তোমরা যারা এসএসসি দেবে বলে ঠিক করেছো তাদের জন্য এই কবিতাটা। এই কবিতাটি আমরা আজকে আলোচনা করব। তো এই কবিতাটি আলোচনা করার আগে আমাদের কবিতা সিংহ সম্পর্কে সামান্য একটু তথ্য জেনে নেওয়া প্রয়োজন রয়েছে। সেই সামান্য একটু তথ্য আমরা জেনে নেব এবং তারপরে আমরা কবিতাটি একবার রিডিং করব এবং রিডিং পড়া হয়ে গেলে তারপর আমরা কবিতাটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। শুধু এখানেই শেষ নয়, তারপরে আমরা এই কবিতাটির কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো তাহলে প্রথমে আমরা আমাদের যে লেখিকা ছিলেন সেই লেখিকা সম্পর্কে সামান্য একটু জেনে নিই। কবিতা সিংহের জন্ম হয়েছিল কলকাতার ভবানীপুরে 1931 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। তার বাবার নাম ছিল শৈলেন্দ্রনাথ সিংহ এবং মায়ের নাম ছিল অন্নপূর্ণা সিংহ। আমরা কবিতা সিংহকে মাত্র 6-7 বছর যখন তার বয়স, সেই সময় থেকেই তাকে আমরা কবিতা লিখতে দেখেছিলাম। মানে দেখেছিলাম বলতে আমরা পড়েছি যে তিনি 6-7 বছর বয়স থেকেই কবিতা লিখতেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এটাই যে কবিতা সিংহের যা বয়স, সেই বয়সের থেকে মাত্র 15 বছরের বড় ছিলেন তার মা। তার মা অন্নপূর্ণা সিংহকে তিনি ছোটবেলা থেকেই কবিতা লিখতে দেখতেন এবং সত্যি কথা বলতে এই মায়ের লেখা দেখেই তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন এবং তার মাকে যেহেতু কবিতা লিখতে দেখতেন, তিনিও ছোটবেলা থেকেই সেজন্য কবিতা লেখা শুরু করেছিলেন। তবে মায়ের মতো তার মা অ্যাকচুয়ালি কবিতার সাথে সাথে ছবিও আঁকাতেন। তো তিনি ছবিও কম বেশি আঁকাতেন, কিন্তু তার মায়ের আরো দু একটা ভালো ভালো গুণ ছিল। সেই গুণগুলি হলো, তিনি ভালো পিয়ানো বাজাতে পারতেন এবং ভালো অর্গান বাজাতে পারতেন, মাউথ অর্গান যেটা। তো সেই ধরনের গুণগুলো কিন্তু আমরা কবিতা সিংহের মধ্যে দেখতে পাইনি, যেটা তার মায়ের মধ্যে ছিল। এছাড়াও তার বাবা শৈলেন্দ্রনাথ সিংহ ভালো সেতার বাজাতে পারতেন। আমরা তার বাবার গুণটিও তার মধ্যে একবারের জন্যও লক্ষ্য করি না। তবে এই সমস্ত গুণ না থাকলেও তিনি সেই সময় নাচে ভর্তি হয়েছিলেন, মানে তিনি নাচ শিখতে শুরু করেছিলেন এবং 16 বছর পর্যন্ত তিনি ভালো নাচের টিউশন করতেন, মানে ভালো জায়গায় তিনি নাচ শিখতেন। কবিতা সিংহ মনে করতেন এই যে নাচ এবং ছবি আঁকা, এই জিনিসগুলোই মানে এই দুটো মানে যে অ্যাক্টিভিটি তিনি করতেন, সেই অ্যাক্টিভিটি গুলি তার জীবনে এনেছিল বর্ণ এবং বৈচিত্র্য। মানে তার যে গতানুগতিক জীবন, সেই গতানুগতিক জীবন থেকে তাকে একটু অন্য স্বাদ দিত। আসলে কবিতা সিংহের সারাটা জীবন বা বলতে পারো পুরোটা জীবন জুড়েই ছিল তার মায়ের অবদান, মানে মায়ের ভূমিকাকে তিনি কখনোই অস্বীকার করতে পারেননি। আমাদের এই কবিতা সিংহের ছদ্মনাম ছিল সুলতানা চৌধুরী। মনে রাখবে, এটা অনেক সময় প্রশ্নতে দিয়েও দেয়, সুলতানা চৌধুরী। মাত্র 20 বছর বয়সে বিমল রায়চৌধুরী নামের একজন নাট্যকার, মানে তার সহপাঠী ছিল, সেই সহপাঠীকে তিনি বাড়ির অমতে, বাড়ির কারো মত ছিল না, সে বাড়ির অমতে তাকে বিয়ে করেছিলেন। যেহেতু বাড়ির অমতে আমাদের কবিতা সিংহ বিয়ে করেছিলেন, তো সেজন্য বাড়ি থেকে তাকে মেনে নেয়নি এবং যেহেতু বাড়ি থেকে তাদেরকে মেনে নেয়নি, তাই তাদের জীবন সংগ্রাম করেই সবসময় বেঁচে থাকতে হয়েছিল। মূলত কবিতা রচনার মধ্য দিয়েই আমাদের এই কবিতা সিংহের কবি সত্তার প্রকাশ ঘটেছিল। তার মানে তিনি যে একজন ভালো কবি, আদর্শ কবি, এই কবিতা লিখেই তিনি তা প্রকাশ করেছিলেন। কবিতা সিংহের প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দে, যখন তার বয়স ছিল 15 বছর। এই কবিতাটি প্রকাশিত হয়েছিল তৎকালীন নেশন নামে একটি পত্রিকায়। তবে এই কবিতাটি ছিল একটি ইংরেজি কবিতা, এটা বাংলা কবিতা ছিল না। কবিতা সিংহ তার কাব্যে নারী এবং কবিতাকে একসঙ্গে মিলিয়ে দিয়েছিলেন। অমৃতবাজার পত্রিকা, এটির তো নাম তোমরা হয়তো অনেকেই শুনেছো। তো সেই অমৃতবাজার পত্রিকার কলমচি হিসাবে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন। সেই পত্রিকায় SIC এই যে শিরোনামে একটি আর্টিকেল বেরোতো, সেই আর্টিকেলের দায়িত্বে
তিনি ছিলেন। তিনি যেহেতু কঠোর পরিশ্রম করে তাদের জীবনযাপন করতে হয়েছিল, তিনি তাই তার জীবনে প্রচুর টিউশনি করেছিলেন, মানে প্রাইভেট টিউশনি করেছিলেন। এছাড়াও কিছুদিন শিক্ষকতা করেও তিনি জীবনযাপন করেছিলেন। এছাড়াও তিনি আকাশবাণীতে একটি শ্রাবণী নামে অনুষ্ঠান হতো, সেই শ্রাবণী নামে অনুষ্ঠানটিতে তিনি প্রডিউসারের কিছুদিন ভূমিকাও তা নিয়েছিলেন আর কি। কবিতা সিংহের যে সমস্ত বন্ধু বান্ধবীরা ছিল তৎকালীন সময়ে, তারা কবিতা সিংহকে ভার্জিনিয়া উলফ নামেই ডাকতো। কবিতা সিংহের গল্প ও উপন্যাস এই নিয়ে তার সংখ্যা 40টিরও বেশি, এবং এই 40টির মধ্যে আমরা তো সম্পূর্ণ এত বলা সম্ভব নয়। কয়েকটি উল্লেখযোগ্য গল্প এবং মানে কবিতা এবং উপন্যাস সমগ্র যেগুলো রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো সহজ সুন্দরী, পৌরুষ, মোমের তাজমহল, সপ্তদশ অশ্বারোহী, পাপ পুণ্য পেরিয়ে, সোনারূপার কাঠি, চারজন রাগী যুবতী ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি 1998 খ্রিস্টাব্দের 15ই অক্টোবর মারা গিয়েছিলেন। এই তার পরিচয় যে কবিতাটি রয়েছে আমাদের আলোচ্য, এই কবিতাটি সহজ সুন্দরী নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই সহজ সুন্দরী যে কবিতাটি রয়েছে, সেই কবিতাটি 1965 খ্রিস্টাব্দে, মানে কবিতা তো নয়, এটা একটি কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থটি 1965 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এবার আমরা এই তার পরিচয়, এই যে কবিতাটি রয়েছে, এই কবিতাটির একটু রিডিং পড়ে নেব, তারপর আমরা বিষয়বস্তুতে প্রবেশ করব। ভেবেছিল আর উঠবে না, ভেঙে গেছে হাঁটু তার, ভেঙে গেছে বুকের পাঁজর, জলে ভাসছে সব তার উদল উপুর। ভেবেছিল দুর্নামের ঝাঁক ঝাঁক পুটি, খুবলে খেয়ে যাবে তার চোখ। ভেবেছিল বজ্রপাতে ভেঙে গেছে তার শিরদাঁড়া, দুঃখ দিয়েছ তাকে, যাতনা দিয়েছ আর শোক। শোক খেয়ে গেছে তার রক্তের কমজোর কণিকা, তার সব বিষ, সব নীল, সব অহমিকা। কীটদ্রষ্ট পুঁথির মতো তার ছিদ্র করে নিয়েছে জলুস, চিনতে পারে না তাকে তাহার ভাস্কর। কোথায় সে আনকোড়া, কোথায় পালিশ, দাঁড়িয়ে রয়েছে তবু খাড়া সেজে, কখনো ঝোঁকেনি। এখন সে মূর্তি নয়, নয়তো প্রতিমা, এখন সে পৃথিবী পাথর, বেদনার কারুকর্মে, শোকের কর্ণিকে। এখন সে নারী এক দৃষ্টান্তের মতো। আধুনিক জীবনবোধে উদ্বুদ্ধ বা দীক্ষিত আমাদের এই লেখিকা নারী শক্তির যে জীবনযুদ্ধ, সেই জীবনযুদ্ধের ইতিহাসকে লিপিবদ্ধ করেছিলেন এই কবিতায়। পাশব শক্তিতে বা বলতে পারো পশুর মতো শক্তি প্রয়োগ করে যারা নারী জাতির হাঁটু থেকে পাঁজর পর্যন্ত ভেঙে দিয়েছিল, নগ্ন মৃতদেহ থেকে চোখগুলি খুবলে বের করে নিয়েছিল, কিংবা দুর্নামের অপবাদ দিয়ে যারা নারীদের বন্দি করেছিল, তাদের সমস্ত অত্যাচারকে নস্যাৎ করে পুনরায় জেগে উঠেছিলেন আমাদের অসুর দলনীর যে দল। আসলে কি বলতো, অপমান, ক্ষোভ, শোক, অত্যাচারের বিষ তাদের শরীরকে ক্ষতবিক্ষত করেছিল বারবার, কিন্তু কবির ভাবনায়, যন্ত্রণায় প্রতিটি নারীর জীবনে যোগ করেছে এক বিচিত্র ভাস্কর্য। বেদনা বা শোকে জর্জরিত সেই নারীকে আজ তার স্রষ্টাও চিনতে পারছেন না। জীবনের ইতিহাসে সে আজ এক দৃষ্টান্ত হয়েই থেকে গেছে। তাই বলা যায় এই তার পরিচয় যে কবিতাটি রয়েছে, সেই কবিতাটি সম্পূর্ণ নারী শক্তির যে জীবন যুদ্ধের যে পর্যায়ক্রমিক ধারাবাহিকতা রয়েছে, সেই ধারাবাহিকতাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন লেখিকা এখানে। তিনি এই কবিতায় দেখিয়েছিলেন নারী জীবন যুদ্ধের, মানে নারীদের জীবন যুদ্ধের কোনো ক্ষেত্রেই তারা হার মানতে নারাজ। আসলে কি বলতো, কবিতা সিংহ একজন
নারীবাদী কবি হিসাবেই পরিচিত। সেই সময়কালে মানে তিনি যেই সময় ছিলেন সেই সময়কালে নারীবাদী হওয়া বা নারীদের অধিকার নিয়ে কথা বলা যথেষ্ট কঠিন ছিল, কারণ সমাজ ছিল তখন সম্পূর্ণ পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত। কবিতা সিংহ সে সমস্ত কিছুকে তুচ্ছ করে নিজের প্রতিবাদ চালিয়ে গিয়েছিলেন অনবরত। এই কবিতাটির প্রতিটি লাইন জুড়ে রয়েছে একজন মানসিক ও শারীরিকভাবে নির্যাতিতা নারীর প্রতিচ্ছবি। কখনো কখনো আবার আমরা দেখতে পেয়েছি এই কবিতায় সেই নারী কখনো বা নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল সামাজিক চাপে, যার ফলে তাকে অনিচ্ছাকৃতভাবে অনেক কিছুই মেনে নিতে হয়েছিল। প্রতিবাদের কণ্ঠ সেই সময় সেই পরিস্থিতিতে অনেক সময় আমরা দেখেছি চাপা পড়ে যায়। সমাজ তাকে এমনভাবে আঘাত করে যে সে সঠিকভাবে দাঁড়াতেও পারে না। আমরা এর আগেও অনেক জায়গায় দেখেছি সমাজে নারী নির্যাতিতা হলে কিছু সম্প্রদায়ের মানুষ রয়েছে যারা তা নিয়ে তামাশা করে। আসলে কি বলতো, পুরুষতান্ত্রিক সমাজ বেশ কিছু নিয়ম করে রেখেছে যেখানে নারীরা নারীদের জীবনের যে মতামত সেই মতামতকে প্রকাশ করতে পারে না। আর একজন নারী যখন সমাজে অত্যাচারিত হয়, লাঞ্ছিত হয়, পারিপার্শ্বিক মানুষজনের সাথে তাদের যে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তারাও সেই নারীর বিরুদ্ধাচরণ করতে থাকে। তাই বাধ্য হয়ে একদিন সেই নারী সরব হয়ে ওঠে। সে সবাইকে ছাপিয়ে নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। সে নিজের পথ নিজেই তৈরি করে নেয়। প্রবল অপমান, অবহেলা, নির্যাতন সমস্ত কিছুকে পেছনে ফেলে আত্মপরিচয় প্রতিষ্ঠার লড়াই এই কবিতার উপজীব্য বিষয় হয়ে উঠেছে, এটা আমরা লক্ষ্য করেছি। দেখো, আমি খুব সামান্যভাবে সংক্ষিপ্তভাবে এই কবিতার বিষয়বস্তু তোমাদের সাথে আলোচনা করলাম। এবারে এই কবিতার এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই তার পরিচয় কবিতাটির কবির নাম কি? অপশনগুলি হলো হিরস্থায়ী দেবী, কামিনী সিংহ, কামিনী রায়। সঠিক উত্তর কবিতা সিংহ। কবিতা সিংহের ছদ্মনাম কি? অপশনগুলি হলো সুলতানা চৌধুরী, অনিলা দেবী, দেবী চৌধুরানী। সঠিক উত্তর সুলতানা চৌধুরী। কবিতা সিংহের জন্ম মৃত্যুসাল কত? অপশনগুলি হলো 1930 থেকে 1997, 1931 থেকে 1998, 1933 থেকে 2000। সঠিক উত্তর 1931 থেকে 1998। ভেবেছিল আর উঠবে না, কে ভেবেছিল উঠবে না? অপশনগুলি হলো একজন পুরুষ, কবিতার নায়িকা, কবি। সঠিক উত্তর কবিতার নায়িকা। ভেবেছিল আর উঠবে না কোন কবিতার অংশ? অপশনগুলি হলো আকাশের 7টি তারা, আবহমান, এই তার পরিচয়। সঠিক উত্তর এই তার পরিচয়। জলে ভাসছে সব তার উদল উপুর, উদল শব্দের অর্থ কি? অপশনগুলি হলো উলঙ্গ, দোল দেওয়া, উপরের দিকে দোলা। সঠিক উত্তর উলঙ্গ। ভেঙে গেছে হাঁটু তার, তার আর কি ভেঙেছে? অপশনগুলি হলো হাত, কবজি, বুকের পাঁজর। সঠিক উত্তর বুকের পাঁজর। খুবলে খেয়ে যাবে তার চোখ, কে তার চোখ খেয়ে যাবে? অপশনগুলি হলো মাগুর মাছ, রুই মাছ, দুর্নামের ঝাঁকঝাঁক পুঁটি। সঠিক উত্তর দুর্নামের ঝাঁকঝাঁক পুঁটি। দুঃখ দিয়েছে তাকে, যাতনা দিয়েছে তার শোক, কোন কবিতার পংক্তি? অপশনগুলি হলো নুন, আমি দেখি, এই তার পরিচয়। সঠিক উত্তর
এই তার পরিচয়। ভেঙে গেছে তার শিরদাঁড়া। তার শিরদাঁড়া কিভাবে ভেঙে গেছে? অপশনগুলি হলো পড়ে গিয়ে, পথ দুর্ঘটনায়, বজ্রপাতে। সঠিক উত্তর বজ্রপাতে। চিনতে পারে না তাকে, তাহার ড্যাশ। তাকে কে চিনতে পারে না? অপশনগুলি হলো ভাস্কর, তার স্বামী, কবি। সঠিক উত্তর ভাস্কর। শোক খেয়ে গেছে তার। কে শোক খেয়ে গেছে? অপশনগুলি হলো জোক, রক্তের কণিকা, পুঁটি মাছ। সঠিক উত্তর রক্তের কণিকা। এখন নারী এক দৃষ্টান্তের মতো কোন কবিতার পংক্তি? অপশনগুলি হলো নুন, আমি দেখি, এই তার পরিচয়। সঠিক উত্তর এই তার পরিচয়। কোথায় সে আনকোরা, কোথায় পালিশ, উদ্ধৃতিটি কোন কবিতার লাইন? অপশনগুলি হলো নুন, আমি দেখি, এই তার পরিচয়। সঠিক উত্তর এই তার পরিচয়। এখন সে মূর্তি নয়, নয়তো প্রতিমা, সে এখন কি? অপশনগুলি হলো এক নারী, দেবতা, মানুষ। সঠিক উত্তর এক নারী। দাঁড়িয়ে আছে তবু, কে দাঁড়িয়ে আছে? অপশনগুলি হলো কবিতায় উল্লিখিত এক নারী, মূর্তি, কবি। সঠিক উত্তর কবিতায় উল্লিখিত এক নারী। পৃথিবী পাথর কি জাতীয় সমাসবদ্ধ পদ? অপশনগুলি হলো সাধারণ কর্মধারয়, উপমান কর্মধারয়, রূপক কর্মধারয়। সঠিক উত্তর রূপক কর্মধারয়।